ধন্যবাদ আয়োজকদের, তারা আমাকে স্মরণ করেছেন। আমি মেহেদী হাসানের বক্তব্য শুনতে শুনতে আমার মনে হলো আমি সম্ভবত ভালো সিলেকশন নই আজকে যারা আমাকে সিলেক্ট করেছেন, কারণ আমি ভারীর ভার বহন করতে পারি না, এটা আমার ব্যক্তিগত দুর্বলতা। আর আমি যেহেতু ইতিহাস প্রত্নতত্ত্বের ছাত্র, ফলে আমি সব ঐতিহাসিক প্রেক্ষিত বিবেচনায় আমি কথা বলতে পছন্দ করি। এবং ইতিহাসের মানুষের মুশকিল হচ্ছে তারা নিজে থেকে কিছু বলতে পারেন না, তারা সোর্স ম্যাটেরিয়াল থেকে শুরু করে যা আছে তার আলোকে যেটুকু বলার। ধরি রবীন্দ্রনাথ তার বলাকা কাব্যগ্রন্থ, ছোট্ট একটা কাব্যগ্রন্থ। এখন এই কাব্যগ্রন্থের উপর একটা পিএইচডি হয়েছে, এত ঢাউস একটা পিএইচডি। এটা যখন হয়ে গেল, অনেক কিছু লিখেছেন, অনেক ব্যাখ্যা করেছেন গবেষক। এখন আমাদের মনে হচ্ছে যে সত্যিই কি বলাকা এইসব কথাই বলতে চেয়েছে, যার বিশদ ব্যাখ্যা আমরা পেলাম? উপায় তো নেই, রবীন্দ্রনাথ তো নেই বেঁচে। হয়তো একটা অবৈজ্ঞানিক কাজ করতে পারি, প্ল্যানচেট করে তার আত্মা আনতে পারি, যদি সেটা সম্ভব হয়। এনে বললাম যে গুরু, এই যে তোমার বলাকা নিয়ে এত কথা বললো, ঠিক আছে তো? হয়তো এমন হতে পারে তিনি হো হো করে হেসে উঠলেন, আরে বোকা, আমি তো ওসব বলতে চাইনি বাবু, আমি তো এইটা বলেছিলাম। তো এরকম হয়ে যায়। যেমন সেই পাথর যুগে গুহাবাসীরা যে ছবি আঁকত, আমরা সেসব ছবি সবাই জানি, এবং তা নিয়ে যথেষ্ট ব্যাখ্যা করতে করতে এখন একটা জায়গায় পৌঁছেছেন অনেকেই, যে গবেষকরা, যে তারা এটা তাদের এক ধরনের ইয়োগা বা জাদু মন্ত্র। তারা বেরোবেন শিকারে, যাতে সফলভাবে শিকার পায় এবং নিরাপদে ফিরতে পারে, এই প্রত্যাশায় তাদের আঁকিয়ে পৃষ্ঠ হয়তো এঁকে দিলেন বাইসন চলছে, বর্ষার আঘাতে পড়ে যাচ্ছে, এবং সেই বাইসনটা তারা নিয়ে আসছে। এমনই যাতে ঘটে আজকের শিকারে যারা যাচ্ছেন তাদের। এটা সবাই মেনে নিচ্ছে এইরকমই। আবার ওই রকম যদি প্ল্যানচেট করে সে স্পেনের গুহাবাসীকে ডেকে আনি, এবং তিনি বহুকাল পরে ঘুম থেকে জেগে রেগে মেগে এলেন, কেন আমার ঘুম ভাঙালে? এবং তখন যখন বলা হলো এই যে বিষয়টা নিয়ে তো এইরকম বলেছে, তাহলে কথাটা কি ঠিক? উনি হয়তো হেসে ফেললেন, দূর, আমি তো এমনি গেছি, যেটাকে তোমরা এখন বলো আর্ট ফর আর্টসে। তাহলে এত সব ভাবনা তো মুহূর্তে শেষ হয়ে গেল। তা আমি কখনোই তত্ত্ব আমার মাথায় নিতে পারি না, তত্ত্ব থেকে হাজারটা দূরে থাকি আমি। কারণ আমি মনে করি যা কিছু সরলভাবে বুঝতে পারি তাকে তাত্ত্বিক আবরণে জটিল করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ভাবনা। যে কারণে আমি যখন এখানে বারবার সৈয়দ সুলতান উদ্ধৃত হয়েছে, নবী বংশ উদ্ধৃত হয়েছে, এবং তার সাথে মিলিয়ে মিলিয়ে ইউরোপিয়ান ধারা, কান্ট ইত্যাদি, আমার তখন জানতে ইচ্ছে করে সৈয়দ সুলতান কি সেই সময় এত সব জিনিসের সাথে তার কোনো অভিজ্ঞতা ছিল না। তিনি এখান থেকে লিখেছেন। হ্যাঁ, হতে পারে উল্টোটা, পরবর্তী সময় আরও পরের চিন্তকরা নবী বংশ নিয়ে অনেকে কাজও করেছেন, আমরা শুনলাম, তারা তখন এর ভেতর থেকে গূঢ় অর্থ বের করার চেষ্টা করছে। সেটা করতেই থাকুন। আমি আমার উপর যে দায়িত্বটা অর্পণ করা হয়েছে, যে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কসমোপলিটন ধারা, ইংরেজি শব্দটা নিয়ে আমি একটু ভেবেছিলাম কেন হঠাৎ এটা এলো, এটা কি খুব সরল হতে পারতো না? তখনই আমার মনে হয়েছে হয়তো খুব তাত্ত্বিক অবয়বের ভেতর আমরা থাকবো আজকে, এরকম একটা প্রাক ধারণা আমার মধ্যে কাজ করেছে, সেই জন্য একটা ভীতিও কাজ করেছে। আমি ওই রবীন্দ্রনাথের কাছে যাই, সহজ কথা বলতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। এই শেষ কথাটি আমাকে খুব ভাবায় যে সহজ করে বলাটা খুব কঠিন, যেই কারণে আমরা সহজে না যে কঠিনের আবর্তে থাকি হয়তো। যাই হোক, এই যে মধ্যযুগের সাহিত্যে যেভাবে কসমোপলিটন ধারা বোঝাতে চেয়েছে, আমি ইতিহাসের এবং সাহিত্য আমার একটা বড়
উপাদান, সেই অভিজ্ঞতা থেকে আমি মনে করি বাংলা সাহিত্য, যুগটুক বললাম না, বাংলা সাহিত্য তার কসমোপলিটন চিন্তা নিয়েই তৈরি হয়েছে, তার জন্মই হয়েছে ওইভাবে। এই জন্য বলছি যে আসলে প্রাচীন বাংলায় একেবারে ধরার মতো বড় কোনো বাংলা সাহিত্য খুঁজে পাই না। বাংলা সাহিত্যের জন্ম বেড়ে ওঠা প্রধানত মধ্যযুগে, সুলতানি পর্বে। ফলে এই সময় থেকেই আমরা যেটাকে কসমোপলিটন বোঝানো যাচ্ছে, এখানে আমরা লোকজ ধারা পাচ্ছি, এখানে আমরা অনুবাদ পাচ্ছি, যেটাকে পরে এক সময় দোভাষী সাহিত্য বলছে, পাচ্ছি। আমরা ধর্ম আশ্রিত সাহিত্য পাচ্ছি, আবার ধর্ম থেকে সরে আসা সাহিত্যও পাচ্ছি। নানা কিছুর মধ্য দিয়ে একটা ওই রকম কসমোপলিটন ধারা বলতে যা বোঝায়, সেই ধারাক্রমটা শুরু থেকে রচিত হয়েছে। কেন হয়েছে এই প্রশ্নটি প্রথম আসে। তা হচ্ছে প্রাচীন বাংলা, আমরা যদি বাংলার যুগ বিভাজনগুলোর দিকে একটুখানি, আমি ইতিহাসে চলে যাব না, আমি আশ্বস্ত করছি যে এই যে প্রাচীন যুগ, বাস্তবতাটা বুঝতে হবে। সাহিত্যিকের কাছেও সেই বাস্তবতার প্রতিফলন আছে, শাসকদের কাছেও সে বাস্তবতার প্রতিফলন আছে, সাধারণ মানুষের মধ্যে বাস্তবতার প্রতিফলন আছে। বুঝতে হবে প্রাচীন এবং মধ্যযুগের বাংলার একটা রিয়েলিটি হচ্ছে সোসাইটি বেসড অন রিলিজিয়ন। এটা একেবারে অবধারিত। ধর্ম বহির্ভূত সমাজ কাঠামো তখন তৈরি হয়নি। যে কারণে আমি যদি প্রত্নতত্ত্বের জায়গায় যাই, বিশাল পাল সাম্রাজ্য, বিখ্যাত পাল রাজাদের কথা শুনি, মাঝে মাঝে ভাবি তারা কি গাছতলায় রাত্রি যাপন করতেন? কারণ আমরা দেখছি পাল যুগে যা পাচ্ছি স্থাপত্য, তা হচ্ছে বিহার স্থাপত্য, স্তূপায় স্থাপত্য, অর্থাৎ ধর্মকেন্দ্রিক। তাহলে এই বিখ্যাত ধর্মপাল থাকতেন কোথায়? নিশ্চয়ই থেকেছেন কোথাও। তখন বুঝতে হবে বিল্ডিং ম্যাটেরিয়ালস ফের স্কারসিটি ছিল। ফলে চাইলেই যে প্যালেস বানাবো, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বানাবো, অতপর ধর্মীয় বিল্ডিং বানাবো, সেই সুযোগ ছিল না। ফলে যেহেতু ধর্মাশ্রিত সমাজ, যেটুকু তারা চুনসুরকি ইট পড়াতে পেরেছেন, তা দিয়ে তারা প্রায়োরিটি দিয়েছেন ধর্মীয় ইমারত। তৈরি হয়েছে ধর্মীয় ইমারত, হতে হতেই ফুরিয়ে গেছে, ইচ্ছা মতো করতে পারেননি, হয়তো ফুরিয়ে গেছে। সুতরাং প্যালেস কোত্থেকে বানাবেন, প্রাসাদ কোত্থেকে বানাবেন, বানিয়েছিলেন, ধরে নেব সেগুলো স্থানীয় যে রীতিতে হতো, কাঠের বাড়ি হতে পারে, মাটির বাড়ি হতে পারে, এই ধরনের, যেগুলো এত 100 বছর পরে আর আমরা খুঁজে পাবো না। তাহলে ধর্মের আশ্রয়টাকে আমরা ইগনোর করতে পারছি না। মধ্যযুগে তো তাই। সুলতানি যুগে বাংলা জুড়েই আমরা বলবো ধর্মীয় স্থাপত্য দেখছি সুলতানদের করে, বিশেষ করে মসজিদ। খুব সামান্য আমরা টম্ব আর্কিটেকচার পাচ্ছি, সামান্য আমরা মাদ্রাসার কথা জানছি। সুলতানি পর্বে বিশেষ করে, মুঘল পর্বে ভ্যারাইটি চলে আসে, সেটা আলাদা। তাহলে এই যে এই সময় করলেন, কই তখনও তো আমরা একমাত্র খনন করে, এখন খনন শেষ হয়নি, 60 গম্বুজের পেছনে দ্য প্যালেস অফ খান জাহান আলী পাচ্ছি। তাছাড়া সবই তো রিলিজিয়াস মনুমেন্ট। এটা ছিল সেই সময়ের বাস্তবতা। সুতরাং সৈয়দ সুলতান নবীবংশ দিয়ে তো শুরু না, বাংলা সাহিত্যের গতিধারা তৈরি হয়েছে আরও অনেক আগে থেকে। সুতরাং ধারাবাহিকভাবে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমরা একটা সূত্র খুঁজে পাব যে এই সময়ের সাহিত্যগুলো এত বিস্তৃত চিন্তা নিয়ে কীভাবে প্রবেশ করতে পারল। তো সেইটা যদি আমরা ভাবি, তাহলে ওই যে ঐতিহাসিক বাস্তবতার কথা বললাম, ওইখানটা এখন একটু ফিরি। কারণ প্রাচীন বাংলা যেটা বলি আমরা, আধুনিক সময়ে অনেকেই আদি মধ্যযুগ ইত্যাদি ইত্যাদি বলে, আমি একেবারেই সেগুলো বুঝি না। কারণ সারা পৃথিবীতে গিয়ে আমি যদি ইউরোপ, আমি পৃথিবীর অনেক দেশে একাডেমিক কারণে গিয়েছি, এই আদি মধ্যযুগ, পরের মধ্যযুগ, আগের মধ্যযুগ, এটি বুঝেই না, আবার ওদের এটা বোঝাতে হয়।
এবং আমি আবার বোঝাতে পারি না, কারণ এগুলো আমি বুঝি না বলে বুঝাতে পারি না, মানে আমি একমত নই বলে বুঝাতে পারি না। আমি বুঝি যে যুগ তো কেউ তৈরি করে দেয়নি, তার ক্যারেক্টার দিয়ে রূপান্তর হচ্ছে। অর্থাৎ যেই সময়টা, যদি সরল করে বলি, যেই সময়টায় শাসকরা এই দেশ বলতে বড় করে ভারতবর্ষ যদি বলতে পারি, ভারতবর্ষের এবং গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ধর্ম, সেটাও ভারতবর্ষীয় যদি হয়, তাহলে ছন্দটা, রিদমটা একরকম চলে, তাহলে ওটাকে আমি 1 নাম্বার বলে আটকে রাখতে পারি। তারপরে যেদিন ছন্দ পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ শাসক এলো বাইরে থেকে, তার ধর্ম এলো অন্যরকম, এবং সে এসে রক্ষণশীল হলো বা অ্যাসামিলেট করলো, সাংস্কৃতিক সম্মিশ্রণ ঘটালো, মধ্য দিয়ে একটা রূপান্তর হলো। এই রূপান্তরটাকে আমি দেবো 2 নাম্বার। তারপরে চলতে 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 আরেক সময় গিয়ে আবার একটা রূপান্তর বড় দাগে দেখা যাচ্ছে, দিলাম 3 নাম্বার। এবার যুগের নাম দিই। 1 নাম্বার ডেফিনেটলি প্রাচীন যুগ, 2 নাম্বার ডেফিনেটলি মধ্যযুগ, 3 নাম্বার ডেফিনেটলি আধুনিক যুগ, না বলে আমরা বেশি বলতে পছন্দ করি ঔপনিবেশিক যুগ, কারণ কাঠামোটি ছিল ঔপনিবেশিক ধারা। আধুনিক বললে যে কেউ কেটে নাম্বার কম দেবে তা পারবে না, কিন্তু বলতে আমাদের ইতিহাসের প্রেক্ষিত ধরে বলতে আমাদের সুবিধে হয়। তাহলে তো হয়েই গেল। অর্থাৎ যে পর্যন্ত বাংলার ইতিহাসে শাসকরা হলেন সর্বভারতীয়, এবং সেই পর্যন্ত যে দুটো বড় ধর্ম বিশেষ করে দাঁড়িয়েছে, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, দুটি অরিজিনেট করেছে ভারতবর্ষে, তাহলে তো ছন্দ এক, রিদম এক, তাহলে এটা 1 নাম্বারে রইল। তাহলে তার টাইমটাও আমরা পেয়ে গেলাম, টাইমটা আমরা পেলাম একেবারে ভেরি বিগিনিং অফ 13th সেঞ্চুরি। 1204 বখতিয়ার নিয়ে, কি যেন তোমার নামটা ভুলে গেছি, রুমি বলেছিল যে বখতিয়ার আসার সাথে সাথে ইসলামীকরণ। আমি যদি একটুখানি দ্বিমত করব, পুরোটা না। তো সেই রকম একটা ব্যাপার যে বখতিয়ার আসার আগ পর্যন্ত এই সময়টা 1204, কিন্তু আধুনিক যে যারা আদি অন্ত নিয়ে ভাবেন, তারা পাল যুগটাকে আদি মধ্যযুগ বলেন। কেন বলেন আমি জানি না, কারণ তখন তো ছন্দের কোনো পরিবর্তন হয়নি, ধারার কোনো পরিবর্তন হয়নি, এবং সবই ভারতবর্ষীয় ধারা। তাহলে এটা গেল কেন? আমি সামান্য চর্চা করি বিশ্ব সভ্যতা নিয়েও, আপনারা অনেকে জানেন। তো বিশ্ব সভ্যতায় একটা কাঠামো আছে, যেই সময় এটা খুব আমার কাছে খুব কষ্ট হয় যে আমরা এইভাবে ভাবি না কেন। সেটা হচ্ছে যখন রোমান সিভিলাইজেশনের পতন ঘটল 476-এ, 5th সেঞ্চুরির শেষে, যখন চেঞ্জ হলো, ধ্রুপদী সংস্কৃতি থেমে গেল, নতুন করে একটা সংস্কৃতি দাঁড়ালো পশ্চিম ইউরোপে, যেটা মধ্যযুগের সংস্কৃতি বলি। এবং যে মধ্যযুগের সংস্কৃতির অনেক রকম রূপান্তর, অনেক রকম তার ক্যারেক্টারের পরিবর্তন আগে রয়েছে, সেই কারণে আমরা বলছি ফিউডালিজম হলো ইত্যাদি। আমি অবাক হয়ে দেখেছি কারো কাছে প্রশ্ন করতে যে আপনারা কেন এই আদি মধ্যযুগ বলেন। তারা ওই ইউরোপের মধ্যযুগের সময়কালের সাথে মিলিয়ে বলেন, কেউ বলেন ইউরোপে এই সময় হয়েছিল এবং ওই সময় ফিউডাল কালচার ইত্যাদি হয়েছিল, এখানেও তাই। আমাকে মিলিয়ে দেন তো, আমি তো মেলাতে পারি না, তখন আবার মুশকিল হয় মেলানো। সুতরাং এইরকম আমাদের একটা মুশকিল আছে, এই শব্দগুলোর অরিজিন এখানে না। যে শব্দগুলো ভারতে, ওয়েস্ট বেঙ্গলে চালু হয়, আমরা নির্বিচারে ব্যবহার করি। একটু বিচার করে ব্যবহার করলে সমস্যা হয় না, কিন্তু বিচারও করি না, ফলেই সংকটগুলো হয়। এই যে সুফিজম নিয়ে আমরা একটু আগে শুনলাম, আমার মনে পড়লো আমার শ্রদ্ধেয় শিক্ষক মোহিন চৌধুরী স্যার এখন ইহজগতে নেই, কিন্তু স্যার যখন এশিয়াটিক সোসাইটি থেকে তার 3 খণ্ডের বাংলার ইতিহাস করছেন ইংরেজি বাংলায়, তখন এক পর্যায়ে আমাকে খুব বকাঝকা করে নিয়ে এলেন যে আমাদের একটু খোঁজ খবর নাও, এই সেই করে তিনি একটা মধ্যযুগ পর্বটা এসে স্যার মনে হলো যে আমি একটু বসতে পারি বোধহয়। তখন বলছিলেন, আমি স্যারকে বললাম, স্যার আপনার সাথে আমার একটা ছোট্ট দ্বিমত আছে, এটা অনেকেই করে, আপনিও করছেন। তা হচ্ছে সুফিজম আর সুফি অ্যাক্টিভিটিস উত্তর ভারতে যে ধারায় চলেছে, যে কাঠামোতে চলেছে, বাংলা কিন্তু একেবারেই সেটা চলেনি, একেবারেই বঙ্গজ হয়ে গেছে সেটা ঘুরে ফিরে। সুতরাং ওটা হয়েছে কখন, এন্ট্রি তৈরি করছে ভারতের
কাকে লিখতে দেবেন সুফিজম, কাকে লিখতে দেবেন বৈষ্ণবিজম। আমি বললাম স্যার সরি, আমি একমত নই। বাংলার সুফিজম লিখতে দিতে হলে, বাংলার বৈষ্ণব লিখতে দিতে হলে এখানকার এক্সপার্ট লাগবে, কারণ এটা অন্যভাবে হয়েছে। খুবই ভালো এই সময়ের আমরা ইটনের বইয়ের কথা বলি, খুবই চমৎকার একটা যুগান্তকারী কাজ, ঠিক আছে, কিন্তু আমি যথেষ্ট সমালোচক বটে। আমার মধ্যযুগের বাংলার কি মুদ্রা ও শিলালিপির যে বইটা আছে, এই বইটায় প্রথম খণ্ডটা আগে, প্রথম এডিশনটা আগে ছিল, পরের এডিশনের সময় আমার কাছে ইটন এসছে এবং আমি অন্তত তড়িঘড়ি করে বইটা বেরিয়ে যাবে, অন্তত 2টা না 3টা জায়গায় আমি দেখিয়েছি এই ধারণাগুলো নেওয়া যায় না, এই কারণে নেওয়া যায় না। ভবিষ্যতে ইচ্ছা আছে আরও ভালো করে দেখে, হয়তো বেশিরভাগই ঠিক ধারণা আছে, এটা আমরা বুঝতে পারবো, কিন্তু যে পর্যন্ত বুঝতে পারবো না সে পর্যন্ত ওই যে নির্বিচার শব্দটি নেওয়া যাবে না। কারণ একটাই, সুফিজমের কথায় এই প্রসঙ্গটা এলো। তিনি বাংলা ইসলামাইজেশন যে থিওরি দিয়েছেন, যদিও আকবর আলী স্যার, উনি আমার শিক্ষক, তিনিও সব জায়গায় একমত হতে পারেননি, পারার কথাও না। সেটা ওই যে ছাপটা, উত্তর ভারতীয় ইসলামাইজেশনের ছাপটা এখানে, তিনি এখানে এসেছেন, থেকে কাজ করেছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে তার বইটা যারা পড়েছেন, পেছনে একটা বিশাল তার বুক লিস্ট আছে যেগুলো তিনি ফলো করেছেন, এটা খুবই আমাদের আলোকিত করে। কিন্তু অবাক হয়ে দেখলাম সুফিজম নিয়ে তিনি যথেষ্ট আলোচনা করেছেন। এনামুল হকের বইয়ের নাম নিয়ে আছে, সেটা হচ্ছে ওই যে অনেক আগে যে কাজগুলো করেছেন সেগুলো, কিন্তু তার এই হিস্ট্রি অফ সুফিজম ইন বেঙ্গল এখন পর্যন্ত আমরা মনে করি যে সাংঘাতিক গভীরভাবে বিশ্লেষণ করা বই। তার মধ্যে হয়তো একটু ঝাড়াই বাছাই কারো কাছে নতুন নতুন সোর্স আসলে করা হতেই পারে, কিন্তু সেই কাঠামোটা অতিক্রম করা এখন পর্যন্ত সহজ নয় বলে আমার মনে হয়েছে। এই বইটির নামই নেই, অথচ বেঙ্গলের সুফিজম, এই হিস্ট্রি অফ সুফিজম বাদ দিয়ে তিনি লিখে ফেলেছেন, ফলে ছাপটা পড়েছে সর্বভারতীয় সুফিজমের। আমি ওটাই বলতে চাচ্ছি, এখানে সুফিজম নিয়ে কথা আসছে, সুফিজমের যে তাত্ত্বিক স্কেচ, ওটা কখনোই রিফ্লেক্টেড হবে না বাংলার সুফিজম আলোচনা যখন আমরা করব, সুফি সাহিত্যগুলো নিয়ে যখন আমরা আলোচনা করব, ফলে এই ধারাগুলো বুঝতে হবে। তো আমরা যেটা দেখছিলাম যে আমি একটু ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করি। বাংলা সাহিত্যের ওই জন্যই বলছিলাম শুরুতে যে জন্মই হয়েছে একটা কসমোপলিটান চিন্তা থেকে। কেন এটা বললাম এই জন্য যে বাংলা সাহিত্যের বিকাশ প্রধানত সুলতানি যুগে হয়েছে। সুলতানরা বহিরাগত মানুষ, তারপরেও তারা এদেশের সাহিত্য সৃষ্টিতে ভূমিকা রেখে গেছেন, ফলে একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বিভিন্ন ক্ষেত্রে স্পষ্টভাবেই চলে এসছে। এবং এই সাহিত্যগুলো যখন রচিত হচ্ছে, স্বাভাবিকভাবেই পৃষ্ঠপোষকরা বহিরাগত, তারা সাথে সাথে এই যে আমরা নবী বংশ বলি বা আরও মুসলিম প্রণয়োপাখ্যানগুলো বলি, এটাতে একটু পরে বাংলা সাহিত্য 13 শতক থেকে 18 শতক পর্যন্ত অন্তত আমাদের ধারণ করতেই হবে। তাহলে মুসলিম কবিরা, লেখকরা একটু পরে বেরিয়ে আসছে, আগে থেকে হয়েছে। এবং সেটা যদি মঙ্গল কাব্যের যুগ থেকে আমরা শুরু করি, তাহলে তো আমরা এখানে দাঁড়াতে পারি। এখন মঙ্গল কাব্যে তো নানা রকম দেবদেবীর মাঙ্গলিক চিন্তা এগুলো ধারণ করে করা, কিন্তু আমাদের এখানে অনেক বেশি স্পষ্ট হয়েছে মনসা মঙ্গল, তাছাড়াও যে হয়নি তা না, চণ্ডী মঙ্গল। এই কাব্যগুলোর সাথে ইতিহাসের বাস্তবতা, সময়ের বাস্তবতা ওই সময়ের কবিরা ধারণ করেছে। যেমন আমরা ছোট্ট করে এক্সাম্পল দিই যে রাজা গণেশ, তিনি গিয়াসউদ্দিন আজম শাহ, ইলিয়াস শাহী বংশের 3য় শাসক। তিনি মারা যাওয়ার পর একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়ে যায় এবং তার সূত্র ধরে অল্প সময়ের জন্য হলেও হিন্দু নেতার উত্থান ঘটে, অর্থাৎ বাংলার মুসলিম শাসনের একটা ছোট্ট
অবসান ঘটে, বিরতি ঘটে বলা ভালো। এবং এই বিরতির মধ্য দিয়ে আমরা 13 বছর, 15 বছরের ব্যাপার, সেখানে কে এলেন, কে শাসক হলেন, আমাদের প্রত্নতাত্ত্বিক সূত্র আমাদের সাহায্য করতে পারছে না। তারপরে দুটো মুদ্রা পাওয়া যায়। একটা মুদ্রা যিনি জারি করেছেন তার নাম দনুজমর্দন দেব, আরেকটি হচ্ছে মহেন্দ্র দেব। এখন বাংলা সাহিত্যে এইভাবে নামগুলো আছে, গণেশ বলে নয়। তাহলে এই যে দনুজমর্দন দেব, আবার ইতিহাসে এরকম নামের কোনো অস্তিত্বই নেই, না প্রাচীন না মধ্যযুগ। ফলে এটা নানাভাবে গবেষণা করতে করতে দেখা গেল যে না, এই দনুজমর্দন দেব আর কেউ নন, তিনি রাজা গণেশ। তাহলে নিজের নাম না দিয়ে এরকম কেন করলেন? এইগুলো হচ্ছে আমি মনে করি রিসার্চের বিষয়। পরবর্তীকালে এটা মেলাবো আমি বৈশ্বিকভাবে, সেটা অন্য জিনিস। এটা কেন হলো? সেটা হলো যে দনুজমর্দন দেব, দনুজ হচ্ছে দানব, দানব হচ্ছে তার চোখে যে অকুপাই করেছে মুসলিম শক্তি, তারা দানবকে মর্দন করে, মথিত করে যে দেবতা দাঁড়িয়েলেন, আমি সেই দেবতা, অর্থাৎ আমি। তাহলে এর ভেতর থেকে বাকি কথাগুলো বেরিয়ে আসে। কি কি কথা বেরিয়ে আসে? কারণ এতদিন মুসলমান শাসকরা, সুলতানরা রাজভাষা ফার্সি, কিন্তু তারা মুদ্রায়, শিলালিপিতে আরবি ব্যবহার করছেন ধর্মীয় ধারণা থেকে। সেই ধারণাগুলোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে এই রকম একটা স্কেচ বানিয়ে ফেলেছেন, এইরকম হবে, রাজার নাম, মিনটাউনের নাম, এই সেইগুলো সেই সিস্টেমে চলছিল। একেবারে তা উল্টে দিলেন দনুজমর্দন দেব। মুসলমানরা রৌপ্য মুদ্রা ব্যবহার করতেন, তিনি তাম্র মুদ্রা ব্যবহার করলেন। মুসলমানরা কলেমা ব্যবহার করছে কোনো কোনো লিপিতে, তিনি সেখানে লিখলেন পরের পৃষ্ঠায় চণ্ডীচরণ পরায়ণস্য, দনুজমর্দন দেবস্য চণ্ডীচরণ পরায়ণস্য, মানে চণ্ডীর কাছে তিনি নতজানু হচ্ছেন। এটাই আসল কথা। চণ্ডীমঙ্গল কাব্য তৈরি হচ্ছে না? এখন চণ্ডী তো দুর্গারই লোকজ ভার্সন। চণ্ডীমঙ্গল কেন হচ্ছে? চণ্ডী দেবীকে, চণ্ডী দেবীকে, চণ্ডী দেবী তো দুর্গারই লোকজ ভার্সন। কিন্তু কখন চণ্ডী আসে? এই চণ্ডী দেখলেই আমাদের চিত্ত চাঞ্চল্য হবে নতুন কিছু জানার জন্য। কারণ চণ্ডী তখনই তাকে দরকার পড়ে যখন একটা ক্যাওটিক সিচুয়েশন নিজ ধর্মে কাজ করছে, যখন সেই ধর্ম সংকটের মধ্যে পড়ে গেছে, তখন ওই মহামায়া দুর্গা দিয়ে কাজ হবে না, তখন দরকার চণ্ডরূপধারিণী চণ্ডীকে। ফলে তিনি তার কয়েনে নিয়ে আসছেন চণ্ডীচরণ পড়ায়, চণ্ডীর কাছেই নিবেদিত। কারণ তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন, মুসলিম শক্তির অবসান ঘটিয়েছেন, কিন্তু তার তো কোনো শক্তি নেই। কারণ সুলতানদের যে সামরিক বাহিনী, অধিকাংশই তো সুলতানদের অনুগত ছিলেন। গণেশকে পেছনে এসে দাঁড় করাবে কি? তার যখন এই শক্তির সংকট, যে কারণে আমরা দেখেছি তারপরে যখন সুফিরা জৌনপুরের সুলতানকে আহ্বান জানলেন, মুসলিম শাসন বিপন্ন, উনি আস্তে আস্তে খবর পেয়েই গণেশ পাল্টে গেলেন, তার ছেলেকে মুসলমান বানিয়ে দিয়ে তারপরে এই নানা ঘটনা ঘটল। তাহলে তার শক্তি সংকট ছিল। শক্তি সংকটের কারণে তিনি আশ্রয় নিয়েছেন দেবীর কাছে, তোমার চণ্ডরূপ দিয়ে এই হিন্দু শাসনের পুনরায় স্থাপন করুন। আমি যখন আমরা এই চণ্ডীর কথা বলবো বা চণ্ডীমঙ্গল কাব্যের কথা বলবো, তখন আমি সাহস পাবো না এইটাকে বিশ্লেষণ করতে গিয়ে কান্ট হেগেল খুঁজে নেয়। আমি দেখব তখনকার ঐতিহাসিক কোন বাস্তবতা থেকে তিনি বেড়ে উঠেছেন। এটা একটা ব্যাপার, কিন্তু এটা করতে গিয়ে কিন্তু তিনি কসমোপলিটান ধারায় চলে গেছেন। কিভাবে চলে গেছেন? কারণ তিনি এই যে মুসলিম ধারা যেটা চলছে তার মধ্যে একটা বড় রকমের পরিবর্তন আনার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি সেখানে একেবারে আদি হিন্দু ধারা থেকে, মহাভারতীয় পৌরাণিক ধারা থেকে তিনি সমস্ত কিছু সংগ্রহ করে এখানে ইনজেক্ট করার চেষ্টা করেছেন। ফলে মিশে যাচ্ছে, যেটা পরবর্তীকালে আমরা বলি অ্যাসামিলেশন অফ কালচার, এটার দিকে তখন চলে আসছে। আবার আমরা যখন মনসা মঙ্গলের দিকে তাকাই,
এর তো লোকজ দেবী মনসা। সেই লোকজ দেবীকে ধারণ করে বিজয়গুপ্ত লিখছেন, বিপ্রদাস পিপিলাই লিখছেন, তারা লিখছেন। এখন এই মনসা আর কথা লিখতে গিয়ে শুধু মনসা দেবীকে নিয়ে লিখেছেন তা না, লেখক ব্যারিয়ার ভেঙে ফেলেছেন। এখন তার নিজের চারপাশের জগৎ তার লেখার সামনে চলে আসছে। তিনি বরিশালের ফুল্লশ্রী গ্রামের মানুষ, সুতরাং তিনি ও যেমন এই ভাই যখন বলছিলেন চিটাগং অঞ্চলের, তার ভাষায় আমি ভুল না করি এই জোনের মানুষ আপনি, তাই তো? চিটাগং সন্দ্বীপ এই দিকের মানুষ আপনার, হ্যাঁ। ফলে একটু মমত্ববোধ বেশি থাকবে। আসলেই মধ্যযুগে বিশেষ করে বাংলা সাহিত্যে চট্টগ্রামের অবদান খুবই বেশি, আমাদের বিখ্যাত বিখ্যাত কবিরা সেখানে। কিন্তু তাই বলে ওই পর্যন্ত তিনটা ধারা ওই ব্যাখ্যা করলে চলবে না, অন্যরা মাইন্ড করবে। কারণ অন্যদিকে হয়েছে, রংপুরের দিকে হেয়াত মাহমুদ আছেন, এরকম আমরা অনেকেই খুঁজে পাবো। এই যে এখন আমরা বিজয়গুপ্তের মনসামঙ্গল বলছি, তিনি বরিশালের মানুষ। তো এগুলো সার্বিকীকরণ করলেই ভালো, বরঞ্চ কসমোপলিটান ধারাটা আরও বেশি আমাদের সামনে চলে আসতে পারে। এখন এই যে আমরা বলছি যে মনসামঙ্গল, কিন্তু কোন জায়গাটা আমি বলতে চাচ্ছি, তিনি তার মনসামঙ্গলের মূল থিম থেকে বেরিয়ে এসেও তিনি তার ফুল্লশ্রী গ্রামের মাদ্রাসা পাঠশালার কথা বলে ফেলছেন, যে পাঠশালার বিশদ বিবরণ দিচ্ছেন। তাতে বোঝা যায় কবিরা জনজীবনের সাথে তাদের একটা সম্পৃক্ত অবস্থা তৈরি আছে। এর আরও পাই, যেমন ধরি এখানেও আমরা একটা বৈশ্বিক ধারণা, বৈশ্বিক বলতে বিশ্ব জুড়ে আমার ছুটতে হবে তা না, আমার চিন্তাটা কেমন, এই চিন্তার ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে। শাহ মোহাম্মদ সগীর তার যে সুবজলেখা, বা আরও স্পষ্ট করা যায় দৌলতজির পাড়াম খাঁ, লাইলি মজনু কাব্য, আমরা বিস্মিত হয়ে দেখলাম এগুলো ফার্সি ধারা থেকে ট্রান্সলেট দেয়। আরবির আরব্য উপন্যাসের অনেক ধারা চলে আসছে পারস্যে, ফার্সি ধারায় লেখা হচ্ছে, এবং এই লেখকরা সব ফার্সি ভাষাভাষী মানুষ, তারা চলে আসছেন, এই সূত্র ধরে এখানে এসছে, এবং বাংলা কবিরা এটা অ্যাডপ্ট করেছেন এবং বাংলায় লেখার চেষ্টা করেছেন। ফলে একটা মিশ্র ধারা তো তৈরি হবেই, এবং সেটা একটা বিশ্বজনীন একটা চিন্তার স্ফুরন্ত তাতে ঘটতেই পারে। এবং সেখানে এসে দেখা যাচ্ছে কি অপূর্বভাবে তিনি তার ওই ফার্সি কাঠামোটাকে ভেঙে ফেলেছেন। ভেঙে ফেলে তিনি চট্টগ্রামের কবি, তিনি বলছেন, এবং সেখানে ফতেহাবাদের কথা আছে, সে বইতে আমরা পড়লে দেখি, এবং সেখানে তিনি বলছেন একটা পাঠশালার ছবি দিচ্ছেন, সুন্দর বালকগণ অতি সুচরিত, এক স্থানে সভানে পরেও আনন্দিত, সেই পাঠশালায় পরে কত বালা, সুচরিত সুললিত নির্মল উজ্জ্বলা। আরে কো এডুকেশনের কথা বলে ফেলেছে। আমি একবার একজন বিদগ্ধ নারীবাদী গবেষক প্রফেসর, তাকে এরকম আলোচনায় দেখলাম যে তিনি মধ্যযুগকে খুবই নারীদের অবরুদ্ধ করার একটি সময় মনে করছেন। তো আমি বিনয়ের সাথে বললাম যে এখনকার চেয়ে তো ভালোই দেখেছি, যে এখনকার সাথে কম্পেয়ার করি। কারণ দেখুন এই যে কবিতার মধ্যে এই পয়েন্টটি বললাম, এখানে তো দেখা যাচ্ছে এখন আমরা কো এডুকেশন নিয়ে ভাবি, বা কিছুকাল আগেও অনেক ভাবতাম, তারও অনেক আগে সুলতানি যুগে বলা হচ্ছে যে বালক বালিকা সব একসাথে পড়ছে। এই চিন্তার উদারনৈতিকতা যদি আমরা কোথাও আবদ্ধ হয়ে কাঠামোবদ্ধ হয়ে আমরা যখন আলোচনা করব, তখন কিন্তু ইতিহাস খণ্ডিত হবে, সাহিত্য খণ্ডিত হবে। আমাদের দরকার সরলভাবে পারিপার্শ্বিকতা বুঝে সেই বাস্তবতাটাকে সামনে নিয়ে আসা। এক্সাম্পল আরও অনেক আছে। ধরি যে সুফি যখন এলেন, বা সুফিবাদের যে আমরা একটা সংক্ষিপ্ত ন্যারেটিভ দেখলাম, আমি ইতিহাসের সাথে তাকে খুব একটা মেলাতে পারি না, ওই যে বাংলার সুফিবাদ। কারণ বাংলায় ওই যে রুমি যেমন বলছিল যে বখতিয়ার খলজি আসার মধ্য দিয়ে ইসলামীকরণের একটা ব্যাপার, ইতিহাস কিন্তু তা বলবে না, তা মানবেও না। কেন? কারণ
বখতিয়ার খলজি তিনি দিল্লির সুলতানের আদেশ পালন করতে এখানে এসেছিলেন ইসলামী রাজ্য প্রতিষ্ঠা করা। ইসলামী রাজ্য প্রতিষ্ঠা করা আর ইসলামীকরণের মধ্যে একটা তফাৎ আছে। শাসকদের, সুলতানদের, কোনো সুলতানের অ্যাটিটিউড পরীক্ষা করলে দেখা যাবে তারা কেউ ইসলাম প্রচারের জন্য ভূমিকা রাখেননি। হয়তো তাদের সময় সহযোগিতা পেতে পারে, ভূমিকা রাখেননি। এদেশে ইসলামাইজেশন একমাত্র সুফি সাধকরা করেছেন, একমাত্রই, এবং সুফি সাধকরাই সফল হয়েছেন। তাহলে সুফিরা দুইভাবে এসেছেন। যখন কট্টর ব্রাহ্মণ্যবাদী শাসন, সেন যুগের শাসন চলছে, যখন একই ধর্মের শূদ্র মাথা তুলে দাঁড়াতে পারছে না, তখনই কিন্তু বেঙ্গলে সুফিদের আসা শুরু হয়েছে। একটা বড় রকমের প্রতিরোধের মুখে তাদের যাত্রা শুরু করতে হয়েছে, এবং তারা সফল হয়েছে এই জন্য যে বাংলায় যে সুফিরা আসছেন তাদের প্রধান ধারা, সাবসেক্ট বাদ দিলাম, সবচেয়ে পপুলার ধারা হয়ে গেল চিশতিয়া তরিকা, তার পরের ধারা হয়ে গেল, আমার সময় বোধহয় প্রায় শেষ, না? কন্টিনিউ করা যাবে? ঠিক আছে, এমন হলে আমি কিছুই বলিনি, তার আগে শেষ হয়ে গেল সময়। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এই যে এখানে যে সুফিরা, চিশতিয়া পপুলার, তারপরের পপুলার কাদেরিয়া ধারা, তারপরের নাকশবন্দিয়া ধারা, তো এই ধারাগুলো একমাত্র সোহরাওয়ার্দিয়া ধারার আগে যত সুফিরা এসেছেন তাদের প্রধান ফিলোসফি ছিল লাভ ফর দ্য গড, লাভ ফর দ্য হিউম্যানিটি। অর্থাৎ ওই ইসলামীকরণ করার চিন্তা করে আসেনি, তারা মানবতার চিন্তা করে এসছেন। এইটার তফাৎটা যে পর্যন্ত আমরা করতে না পারবো সে পর্যন্ত কিন্তু মূল্যায়নটাও ঠিক হবে না। আমাদের সেই মূল্যায়নটা আগে দেখতে হবে যে তারা এটা কেন করেছেন। কারণ তখন সাংঘাতিকভাবে নিপীড়িত ছিল শূদ্ররা। বাংলার ইতিহাস যদি আমরা কঠিনভাবে পর্যালোচনা করি, সেই খ্রিস্টপূর্ব যুগে আর্য আগমন থেকে শুরু করে, আর্য আগমন বাংলায় ঢুকতে অনেক সময় লেগেছে তাদের, কারণ এদেশের মানুষের নেচারই হচ্ছে প্রতিবাদ করা। তো তারা প্রতিবাদ করেছে, অনেক দিন পর্যন্ত আটকে রেখেছিল আর্যদের আসার, পারেনি। কিন্তু যখন মৌর্য শাসন শুরু হলো, অশোক যখন উত্তর বাংলা দখল করলেন, সেই সুযোগে ফুর্ত করে আর্যরা ঢুকে গেছে। তারপর থেকে তো এই ধারা আমাদের চলছে। তাহলে এই যে একটা সমাজ বাস্তবতা, এই বাস্তবতার মধ্য দিয়ে আমরা দেখছি যে সাহিত্যিকরা, কবিরা যখন বেরিয়ে আসা শুরু করলেন, তারা তো এই সমাজ বাস্তবতাকে এড়াতে পারবেন না, তার একটা প্রতিফলন তাদের মধ্যে ঢুকবেই। আমি এই সরলভাবেই বোঝার চেষ্টা করি, অত জটিলভাবে নয়। তাহলে সেইটা হলো, এবং হওয়ার পরে আমরা দেখছি যে সুফিদের, যেমন ধরো সুফিদের যেটা হলো তার ফিলসফির দিকে যে চাই, জাত সেফাত, যেখান থেকে জাত এবং যে গুণ ঈশ্বর, অর্থাৎ সুফি ফিলসফির তো প্রধান কথা তাই, যে যারা বুঝবে না ফিলসফিক্যালি তারা বলবে সাংঘাতিক বেদাত করে ফেলবে, যেটা এখনো বলে মাজার ভাঙি। তো এগুলো ওই না জানা থেকে, কারণ সেখানে বলছে যে ঈশ্বর, সুফি মনে করছে আমি পৃথিবীতে, এটা এমন নয় যে একটা সরলীকরণ শুনলাম এখানে যে জগৎ সংসার একেবারেই বিমুক্ত একটা অবস্থা, তা নয়। সুফিরা সাংঘাতিকভাবে জাগতিক ছিলেন। তারা এসে বলছেন যে আমরা, তাদের ফিলোসফি অনেকটা আমার কাছে বিগ ব্যাং থিওরির মতো, সোলার সিস্টেমের মতো, যে এটা আল কোরআন থেকেই বলা, বিচ্ছিন্ন কিছু না। তা হচ্ছে সমস্ত সৃষ্টি ঈশ্বরের, আল্লাহর অনুপরমাণু, এরকমই তো একটা ধারণা, সব তার সেফাত দিয়ে তৈরি। তো এই যে অনুপরমাণু, তাহলে সুফি মনে করেন আমিও গডের অংশই ছিলাম, মানুষ, আমি বলতে মানুষ, তাহলে এখন ছড়িয়ে গেছে। এখন আমার কর্তব্য কি? আমার একটাই কর্তব্য, আমার কেন্দ্রে ফিরে যাওয়া। এই কেন্দ্রে ফিরতে হলে আমাকে সাধনা করতে হবে। তাই তার 4 ধরনের সাধনা ধারাবাহিকভাবে করে যে সফল হবে সেই হচ্ছে সুফি। আমরা সুফি সাহিত্য যখন দেখব যে এর চমৎকার প্রতিফলন আছে সেখানে। কারণ সেখানে বলছে 4টা ফানা, ফানা মানে একাকার হয়ে যাওয়া, ফানা ফি শেখ, শেখ সহায়ক থেকে এসছে, তার মানে রিলিজিয়াস লিডার, পীর।
ওই যথার্থ পীর হতে হবে, তার কাছে যেতে হবে, তার মুরিদ হতে হবে। সব পীরেরাই চেষ্টা করেন যা কিছু ধর্মীয় প্র্যাকটিস তা তো করবেই, তার সাথে তারাও কিছু প্র্যাকটিস দিতেন। সেগুলো এমন নয় যে খুব সোজা, সব মুরিদ যে তা পুরোপুরি ফলো করতে পারেন তাও না, কিন্তু সুফি হতে হলে তাকে সেটা ফলো করতে হয়। তিনি যদি সফল হন, দ্বিতীয় ফানায় যাবেন ফানা ফির রাসূল। রাসূল যা বলেছেন হাদিসে, তার প্রত্যেকটা যিনি সফলভাবে অতিক্রম করতে পারবেন তিনি দ্বিতীয় ফানা অতিক্রম করবেন। দেন দা ফানা ফিল্লাহ। আল্লাহ আল কোরআনে যা যা নির্দেশ দিয়েছেন, এই নির্দেশগুলো যখন সফলভাবে অতিক্রম করা যাবে, সফল হবেন, তখনই তিনি ফানাফিল্লা হয়ে গেলেন। 4 নম্বর তো আর দরকার নেই, 3 নম্বরই দেখা যাচ্ছে একাকার হয়ে গেছে। এই একাকার হয়েছিলেন বলেই আমরা দেখতে পাই 4 নম্বর আছে, পরকালে তাকে অধিক প্রতিভাবান যিনি, তিনি একটা সম্মান পাবেন। বাকি বিল্লাহ আর বাকা বিল্লাহ, সে যান। আমরা যে কারণে বললাম যে এখানে এই যে প্র্যাকটিসের মধ্য দিয়ে সুফিরা চলছেন, সেই সুফিদের কিন্তু ইহকালের চাওয়া পাওয়া থাকে না, চাওয়া পাওয়া থাকে না। এবং তারা যদি বলে ফেলেন স্বর্গ নরক দিয়ে আমি কী করব, বেহেশত দোজখ দিয়ে আমি কী করব, আর এটা শুনে তেরে আসতে পারে কেউ। তেরে আসা ঠিক হবে না, কারণ তিনি তো ফিল করছেন যে আমি একাকার হয়ে গেছি, আমার মধ্যে আমি নেই। এই ব্যাপারটা কি বাগদাদে আমরা দেখিনি? আনাল হকের কনসেপশন আমরা জানি না? আনাল হক হাসছে আর যাচ্ছে, আনাল হক, আনাল হক, আই এম দ্য গড, আই এম দ্য গড। কত বড় শিরক! তাকে মারা হলো, বাদশাহ হারুন রশিদের দরবার নেওয়া হলো, তাকে ক্ষতবিক্ষত করা হলো, তবুও সে হাসে আর বলে আনাল হক। হাসবেই তো, ও তো তার মধ্যে নেই। তিনি তার মধ্যে, তিনি মনে করতে আমি ওই শক্তির সাথে একাকার হয়ে গেছি। এখন আসি আমাদের বাংলার যে বৈষ্ণব ধারা, সেখানে এসে আমরা বৈষ্ণব সাহিত্যগুলোতে পাই ঠিক একই রকমভাবে যে নির্যাতন করছে যে বৈষ্ণবকে। সে বলছে মুই সেই কই কই হাসে, চৈতন্য চরিতামৃতে পাওয়া যাবে। মুই সেই কই কই, আমি সেই মানে আমি গড বলে আর হাসে। কই তফাৎ কোথায়? আনাল হকের কনসেপশন আর এই কনসেপশনের মধ্যে কোনো তফাৎ নেই। এটি হচ্ছে সরলভাবে যদি তাদের দর্শনের কথা ভাবি। এই দর্শন যদি আমি এখন মিলাতে যাই, বৈশ্বিকভাবে মেলাতে পারি, কিন্তু আমি প্রয়োজনও মনে করছি না আমাদের সত্যটাকে আবিষ্কার করার জন্য যে কিভাবে, কোন প্রেক্ষিতে কি ঘটেছিল। চৈতন্যের কথাই যখন আসলো, আবার সেখানে দেখি জাত সেফাত বললাম, ঠিক একইভাবে চৈতন্যে এসে দেখা যাচ্ছে রাধাকৃষ্ণ। একটু পরে চৈতন্য উত্তর যুগে রাধাকৃষ্ণ বিশেষ করে দাঁড়িয়ে গেল। এখন রাধাকৃষ্ণ সিম্বলিক, রাধা মানে ওই জাত, অর্থাৎ রাধা হচ্ছে মানব জীবন, কৃষ্ণ হচ্ছে গড, ঈশ্বর, প্রতীক। কোনো তফাৎ নেই। এই যে মিলেমিশে একাকার হচ্ছে, এই আমাদের কসমোপলিটান শব্দের সাথে মিশ্রণ হচ্ছে, যে চিন্তাগুলো এক হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু কলোনিয়াল পিরিয়ড আসার আগ পর্যন্ত বাংলায় হিন্দু মুসলিম দ্বন্দ্বের ইতিহাস নেই, কারণ সে অবকাশও ছিল না। ফলে ওটাকে আমরা ধারণ করতে না পারলে আমরা অন্যদিকে চলে যাই। আবার দেখি কি প্রচণ্ডভাবে হিন্দি বা পৌরাণিক শব্দগুলো এগুলো চলে আসছে। চৈতন্য যখন বা ফার্সি সেই ধারাগুলো, চৈতন্যের জন্ম যখন হলো তার প্রায় 500 বছর আগে থেকে সুফিরা আসছে, এবং 500 বছরে ধর্মান্তরকরণ করতে করতে প্রায় মার্জিনাল জায়গায় হিন্দু কমিউনিটি চলে আসছে। এর মধ্যে ব্রাহ্মণরা যেই নীতি নির্ধারণ করেছে চেক দিতে, সেটা বুমেরাং হয়েছে। শক্তি প্রয়োগ করে থামাতে চেয়েছে, হয়নি। মানুষ বরঞ্চ বেটার শেল্টারের জন্য চলে যায়, মুসলমানই হই। তেমন না যে দলে দলে আকৃষ্ট হয়ে মুসলমান হচ্ছে, সেটা ইতিহাস বলবে না। ইতিহাস দেখবে তার জীবন জীবিকার বাস্তবতায় তার এখন এখানে চাকারে শ্রেয় পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন যখন হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে 500 বছর পরে কেউ রক্ষা করতে পারছে না। কদিন পরে আর কিছুদিন চলে গেলে চৈতন্যর যদি জন্ম না হতো, আমি খুব আতঙ্কিত হই আমাদের হিন্দু বন্ধুদের আর পেতাম কিনা। দিস ইজ দ্য রিয়েলিটি। কারণ চৈতন্য ফিল করলেন যে না, এইভাবে হবে না। এই জন্য চৈতন্যের যে আন্দোলন, আমরা
অনেকেই বৈষ্ণবিজম বলি, এবং এই চৈতন্যের বৈষ্ণব ধারাটাকে নিয়ে সবচেয়ে বিখ্যাত একটি গ্রন্থ আছে রমাকান্ত চক্রবর্তীর বৈষ্ণবিজম ইন বেঙ্গল। আমি একবার অনেক বছর আগের কথা বলছি, 12-13 বছর বা 14 বছর আগের, বিশ্ব অর্থাৎ শান্তিনিকেতনে একটা সেমিনারে দাওয়াত করেছিল। চৈ লোক বসা, এর কিছুদিন আগে রমাকান্ত মারা গেছেন। আমি বললাম যে এত ভালো বই, তাতে আমি ঋদ্ধ হয়েছি, কিন্তু আজকে যদি উনি বেঁচে থাকতেন আমি বলতাম আপনি দয়া করে কি আপনার বইয়ের টাইটেল চেঞ্জ করবেন। সবাই তো আমার দিকে তাকিয়েছে, এটা রাগতভাবে না কীভাবে আমি বলতে পারবো না, যে এত বড় রমাকান্তের টাইটেল চেঞ্জ করতে বলছি। আমি বললাম না, ইতিহাসের বাস্তবতা থেকে বলছি। চৈতন্য যেটা করেছেন এটা মোটেও বৈষ্ণবিজম নয়। ইজম তো একটা মতবাদ, একটা নতুন ধারণা। চৈতন্য তা করেননি। এখন এই কথাটার তাৎপর্য না বুঝলে তো বৈষ্ণব সাহিত্যও বুঝবো না। মুশকিলটা তো এখানে, আমরা যে সাহিত্যের কসমোপলিটান ধারা খুঁজতে চাচ্ছি, এটা তো আমার খুব জরুরি। কারণ চৈতন্য এসে রক্ষা করতে চেয়েছিলেন হিন্দু সমাজকে, এই ধারা। এবং বুঝছেন যে আগের ব্রাহ্মণরা যেভাবে রক্ষা করতে চেয়েছে এটা রং, তা হবে না। কারণ 500 বছরের সুফিকে ভালোবেসে ফেলেছে সাধারণ মানুষ। যদি তাকে ফিরিয়ে নিতে হয় তাহলে ওই রকম ভালোবাসার জায়গা আমার তৈরি করতে হবে। এটাকেই বলে সোশ্যাল রিফরমেশন। তিনি সমাজকে সংস্কার করতে চেয়েছেন, এবং সংস্কার করতে চেয়ে তিনি যে ধারাটা তৈরি করলেন তার মধ্যে ধর্ম নয়, সমাজ সংস্কারটাই বড় হয়ে দাঁড়ালো। যখন দেখলো যে আরে আমার সব যেগুলো আমি পাইনি, সুফির কাছে গিয়ে আমাদের ভালো লেগেছে অনেকগুলো, তার মধ্যে একটা হালকা, যেটা জিকির বলছি, হালকা, এই হালকাগুলো একসাথে সমস্বরে জিকির করছে, ঈশ্বরের রিদমটা ভালো লাগছে, এটা একটা ভালো লাগার বিষয়। চৈতন্য বলে ঠিক আছে, আমিও করব হালকা, তবে হালকা দিয়ে না তো আমার ধর্মীয় শব্দ দিয়ে করব। বাস তিনি আলাদা বৈষ্ণব মন্দির বানালেন। মন্দিরে তো শূদ্রের ঢোকা নিষেধ ছিল বর্ণ হিন্দুদের। এবার তিনি খুলে দিলেন দরজা, আসো সবাই, এই ধর্মের যারা যারা আছো শূদ্র থেকে ব্রাহ্মণ সবার জন্য ওপেন। একটা প্রতিবাদ, একটা বিপ্লব, একটা সংস্কার। আর এটা যখন করলো তারপরেই তিনি হালকার আদলে করে ফেললেন কীর্তন, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে, রিদম চলছে। আরে আমি তো পেয়েই গেলাম, তাহলে কেন সুদের কাছে যাব? পরিবর্তন হচ্ছে, সমাজ সংস্কার হচ্ছে। আরেকটি বড় জিনিস আকর্ষণীয় ছিল, ইরান থেকে যে ধারাটা সুফির এড়িয়ে এসেছিলেন সামা, যেমন মাইজ ভান্ডারি গান এখনো আছে, সামারই একটা অপভ্রংশ। ঢোল করতাল এগুলো বাজিয়ে নেচে নেচে ঈশ্বরের প্রতি নিবেদিত সঙ্গীত, সেটা খুবই একটা আকর্ষণীয় বিষয় ছিল। চৈতন্য বললেন আমিও করব। এবার কীর্তনের সাথে জুড়ে দিলেন সংকীর্তন, অর্থাৎ এখানেও ঢোল করতাল মৃদঙ্গ মন্দিরা বাজিয়ে ওই হরে কৃষ্ণ হরে রামটাই ঘুরে 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 নেচে নেচে করছে। আরে সেটাও তো পেয়ে গেলাম। আরেকটু এগিয়ে গেলেন চৈতন্য, এবার করলেন নগর সংকীর্তন। নবদ্বীপের নগরে গলায় ঢোল এগুলো রেখে মিছিল করে বা নগরে নগরে ঘুরছেন আর হরে কৃষ্ণ গাইছেন। ভেঙে যাচ্ছে হিন্দু সমাজ, নতুন একটা অবয়ব পাচ্ছে চৈতন্যের মধ্য দিয়ে। এবার আমি যেটা বলতে চাচ্ছি, এই অবস্থা দেখে প্রমাদ করেছিলেন বর্ণ হিন্দুরা। কারণ তারা তো এতদিন বুঝিয়েছেন যে শূদ্রের এই করা যাবে না, সেই করা যাবে না, করলেই মহাপাপ হবে। এখন তো তাদের নিয়ে, চৈতন্য নিজেই তো ব্রাহ্মণ, তাদের নিয়ে তিনি মিছিল করছেন। আমাদের আর কি, এমনি তো আমার রাজক্ষমতা কেড়ে নিয়েছে অনেক আগেই, যা একটু সমাজের অধিপতি ছিলাম সেই জায়গাও তো ভেঙে যাচ্ছে, এখন তো আমাকে আরও মানবে না। এবার তারা নবদ্বীপের কাজীর কাছে নালিশ দিলেন, মুসলমান কাজী নালিশ দিলেন। এখন নালিশ যেভাবে দিলেন সেটার একটা ব্যাপার আমি আসবো সেখানে। তার আগে যেটা হলো যে ওই নালিশের কারণে বিচারক তো বিচার করবেনই, তিনি সামন পাঠালেন। চৈতন্য তখন বিপ্লবী পুরুষ, তিনি নবদ্বীপের হরে কৃষ্ণ হরে রাম বলে নগর সংকীর্তন করছেন, তার কাছে পেয়াদা গেল আপনার বিচার হবে, আসুন। বিপ্লবী পুরুষ তো এটা মানবে না। 24-এ কি তোমরা মেনেছিলে কোনো বাধাবিঘ্ন? এটাই হয় বিপ্লবে। তো তখন দেখা গেল সবাই দলবল নিয়ে কাজীর বাড়ি ঘেরাও করেছে। কাজী তো
একেবারে সুলতানের পরে স্থানীয় রিপ্রেজেন্টেটিভ, তার বিশাল লাঠিয়াল বাহিনী আছে, উনি চাইলেই তো পিটিয়ে বের করে দিতে পারতেন, তা করেননি। তিনি বরঞ্চ থামাতে চেয়েছেন। থামিয়ে বলছেন, কি বলছেন দেখি আমাদের কসমোপলিটন গন্ধ কতটা আসে। সেখানে বলছেন চৈতন্যের নানা খুব প্রথিতযশা নবদ্বীপের নীলাম্বর চক্রবর্তী, বলছে তাকে গ্রাম সম্বন্ধী চক্রবর্তী হয় মোর চাচা, কাজে চাচা ডাকতেন হয়তো, গ্রাম সম্বন্ধে চক্রবর্তী হয় মোর চাচা, দেহ সম্বন্ধ হইতে হয় গ্রাম সম্বন্ধ সাঁচা। নীলাম্বর চক্রবর্তী হয় তোমার নানা, সেই সম্পর্কে তুমি হও আমার ভাগিনা, বলে জড়িয়ে ধরলেন। রাত চলে গেল। যখন রাত চলে গেল তখন বললেন আমাকে কেন ডেকেছে, কী অপরাধ? এই যে দেখো তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে। এই অভিযোগের কয়েকটা লাইন আমি বলবো, তাতে দেখা যাবে এই মিশ্র ধারাটি কীভাবে চলে আসছে। পৌরাণিক শব্দ ইত্যাদি ধারণ করে তারা অভিযোগটা করছে চৈতন্যের এগেইনস্টে। বলছে হিন্দু ধর্ম নষ্ট কইল পাষণ্ডী সঞ্চারী, কৃষ্ণের কীর্তন করে নিচ বারবার, এই পাপে নবদ্বীপ হইবে উজাড়। হিন্দু ধর্মে ঈশ্বর নাম মহামন্ত্র জানি, সর্বলোকে শুনিলে মন্ত্রের বীর্য হয় হানি। আর দেখেন এই বেটা সবাইকে নিয়ে কৃষ্ণ নাম করছে, শূদ্রদের নিয়ে। সুতরাং আপনি বিহিত করুন। আমি তো সেই বিহিত করার জন্য তোমাকে ডাকলাম। চৈতন্য বলছেন আপনি বলুন তো আমি কি অন্যায় করেছি? আমার ধর্মের সবাইকে নিয়ে আমি কৃষ্ণ নাম করছি। একজন মুসলিম কাজীর কাছে তো এটা অন্যায় কিছু হবে না, কারণ ইসলামে তো সেই ধারাটা নেই। তা কাজী বললেন যে ফলস কেস, তিনি খারিজ করে দিলেন। দিস ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড। এবং তখনই যে বৈষ্ণব সাহিত্যগুলো তৈরি হয়েছে তা নয়, বৈষ্ণব ভাববন্যা এতটা ডুবে গিয়েছিল যে চৈতন্য মারা যাওয়ার পর 16th সেঞ্চুরির কথাই বলছি, সুলতানদের সময়ের কাছাকাছি সময়, এবং সেই সময়ে দেখা যাচ্ছে যে চৈতন্যকে নিয়ে এত বড় চৈতন্য মহাপ্রভু, তার যে পরিকর যারা ছিলেন, ডিসাইপল যারা ছিলেন, তাদের কেউ কেউ লাইফ স্কেচ লিখে ফেললেন তাদের গুরু। এটাই হলো বাংলা সাহিত্যে প্রথম নতুন ধারা বায়োগ্রাফিক্যাল লিটারেচার। হতোই না চৈতন্য না থাকলে, হতো হয়তো আরও পরে বা অন্যভাবে। আমি এই কথাটি বলছি নবী বংশ অথবা ইসের কাছে পৌঁছার জন্য, বা রসুল বিজয় কাব্যের কাছে পৌঁছার জন্য। এবং সেখানে দেখা যাচ্ছে আমরা যত চৈতন্য সম্পর্কে জানছি সবই তার বায়োগ্রাফিক্যাল লিটারেচার থেকে, স্পেশালি টু ওয়ান দ্য কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, আরেকটি হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত। সেখানে প্রচণ্ডভাবে এই ব্যাপারগুলো আছে। আরও আগে যদি ফিরে যায় পেছনে, লেটার ইলিয়াশাহী ডাইনেস্টির সময় রুকনুদ্দিন বারবক শাহ, কতটা ক্লোজ সম্পর্ক তৈরি হয়েছিল। মালাধর বসু, তার নাম আমরা অনেকে শুনেছি। মালাধর বসু তার বইয়ের ভূমিকায় লিখছেন গৌড়েশ্বর, এটা হচ্ছে রুকনুদ্দিন বারবক শাহ বলছেন গৌড়েশ্বর দিলানাম গুণরাজ খান। গৌড়েশ্বর অর্থাৎ বাংলার সুলতান তাকে উপাধি দিয়ে সম্মানিত করছেন। আমরা কি জানি না তার আরও পরে হুসাইন শাহের সময় এই চট্টগ্রামের কবি কবীন্দ্র পরমেশ্বর বাপ ছেলেকে অর্থ দিয়ে সাহায্য করছে রামায়ণ মহাভারতের কিছু কিছু এপিসোড অনুবাদ করার জন্য। কসমোপলিটান ধারা তো এই মাটি থেকে এইভাবে জন্মিয়েছে। তারপরে তো ফোক ধারা, একটা বিশাল শক্তিশালী ধারা, সেই ধারাগুলো এর মধ্যে যুক্ত হয়েছে। ওই যে চৈতন্যের বাড়ি তো সিলেটের দক্ষিণ ঢাকায়, তার বাবা জগন্নাথ মিশ্র তিনি টোল পণ্ডিত। এখন সিলেটের একটা অখ্যাত গ্রামে একটা টোল খুলে বসলে টোল চলবে না, কারণ টোল হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস অফ হিন্দুজ, এবং টোল হচ্ছে এটা ট্রলি যেতে পারবে, এটা হচ্ছে কনফাইন্ড অনলি ফর দ্য সান অফ ব্রাহ্মিনস। কটা ব্রাহ্মণের পুত্র পাবে যে একটা টোল চলবে? সুতরাং তাকে এমন এক জায়গা বেছে নিতে হয়েছে যেখানে টোল খোলা যাবে। তিনি চলে এলেন নবদ্বীপে। এখন চৈতন্য চরিত কাব্য, বিশেষ করে চৈতন্য চরিতামৃতে আমরা একটা জায়গায় দেখছি, আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়, যেখানে বলা হচ্ছে যেই নবদ্বীপে চৈতন্যের জন্ম, সেই নবদ্বীপের বর্ণনাটা কসমোপলিটান ধারায় আমাকে নিয়ে যায় খুব তাড়াতাড়ি। সেখানে বলা হচ্ছে নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাহি, জহি অবতীর্ণ হইল চৈতন্য গোসাই,
নবদ্বীপের গুণ কে বর্ণিবারে পারে, লক্ষ কোটি লোক এক গঙ্গা ঘাটে স্নান করে। চারিদিক হইতে লোক নবদ্বীপে যায়, নবদ্বীপে গেলে পরে বিদ্যা রস পায়। তাহলে ভারতের নানা অঞ্চল থেকে লোক সমাগম হচ্ছে এবং সেখানে টোল খুলে বসছেন। এই যে একটা একীভূত করার ব্যাপার, যেটা যেমন হিন্দু ধারায় চলেছে, যেটা মুসলিম ধারায় চলেছে। সুতরাং ধর্ম দিয়ে সেগুলোকে যদি আটকে ফেলি তাহলে আমাদের চিন্তা সীমাবদ্ধ হয়ে পড়বে। এটাই ছিল বাংলার সহজাত নেচার। তো সেইভাবে এগুলো বিকাশ লাভ করছে। মুঘল যুগে এসে এই ধারা কিছুটা অব্যাহত থেকেছে এবং আমরা মুসলিম, আমি শেষ দিকে আসছি, মুসলিম যে সাহিত্য, এই সাহিত্যগুলো প্রধানত কিন্তু সুলতান যুগের শেষ এবং মুঘল যুগে এগুলো এগিয়ে গেছে। কেন এগিয়ে গেল? কারণ সে ইনফ্লুয়েন্সড বাই দ্য হিন্দু লিটারেচার। এটা আকাশ থেকে আসেনি, সবগুলোর মধ্যে সেই রিফ্লেকশনগুলো এসেছে। সুতরাং পরবর্তীকালে কোন ইউরোপীয় ধারার সাথে তা কি মিলল না, ওটা আলাদা রিসার্চ। কিন্তু আমরা যদি মধ্যযুগের বাংলার এই কসমোপলিটান ধারা বুঝতে চাই তাহলে একটু সরলভাবে না বুঝলে সেই ধারা বিচ্যুত হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে। তো আরও অনেক দিক আছে। আজকের মধ্যে এত কথা বলে সবাইকে বিরক্ত করার আমার কোনো ইচ্ছা নেই, তবু করেই ফেললাম বোধহয়। তো আয়োজকরা এত চমৎকার একটি আয়োজন করায় আমি খুবই আনন্দিত এবং এই সমস্ত বিষয় নিয়ে আরও যদি কখনো কথা বলার সুযোগ থাকে নিশ্চয়ই আমরা বলবো। আপাতত আজকের ধারার এই জায়গাটাই আমি জবনিকা টানতে চাই। ধন্যবাদ সবাইকে।